তাহলে আমরা প্রিমিয়ার লিগ এবং রাউন্ড লিগটা বুঝতে পারছি। স্যার আচ্ছা, আমি মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা 11 নম্বর যাবে না? তো খেলা, এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। খেলা কয়টি পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়? কি হয়? পরিচালিত হয় এবং কি কি ও কি কি? তাহলে একটু লিখে দিলেও দিতে পারি। এটা আমরা লিখতে চারটি উত্তর হবে, চারটি পদ্ধতির মাধ্যমে। কি কি সেটা? একটা হচ্ছে লিগ পদ্ধতি। কি পদ্ধতি? লিগ পদ্ধতি। 2 নম্বরে নকআউট পদ্ধতি। নকআউট পদ্ধতি। 3 নম্বর হচ্ছে যুক্ত পদ্ধতি। যুক্ত পদ্ধতি দেখতে পাচ্ছেন? যুক্ত পদ্ধতি। 4 নম্বর হচ্ছে মিট পদ্ধতি। মিট পদ্ধতি। তার লিগ পদ্ধতি, নকআউট পদ্ধতি, যুক্ত পদ্ধতি, মিট পদ্ধতি। মিট পদ্ধতিতে ওই যে আমরা বললাম 2 থেকে 3 দিনের মধ্যে ফলাফল বের করার উদ্দেশ্যে যে খেলাটা অংশগ্রহণ করানো হয়। যুক্ত পদ্ধতি হচ্ছে একাধিক দল অংশগ্রহণ করতে পারে, এটা লং প্রসেস। নকআউট পদ্ধতিতে একটা শর্ট প্রসেস, একবারে সুযোগ থাকে। আর লিগ পদ্ধতিতে আগে আলোচনাই করলাম যে 10 থেকে 12টি 16টি দল থাকবে। সেখান থেকে আবার প্রাথমিক রাউন্ড শেষ করার পরে 6 থেকে 8টি দল থাকবে। সেই দলগুলোর মাধ্যমে যে খেলাটা হয় সেটা হচ্ছে লিগ পদ্ধতি। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রশ্নগুলো লিখে নেবেন। আপনারা যারা লাইনে আছেন, যারা জুম লাইনে আছেন, অবশ্যই প্রশ্নগুলো লিখে নেবেন। উত্তরগুলো হয়তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারবেন না কথা, তবে প্রশ্নগুলো অবশ্যই কালেক্ট করে নেবেন। আচ্ছা, 12 নম্বর হচ্ছে বহিষ্কার কি? বহিষ্কার কি? দ্বৈত বহিষ্কার কি? আমরা সাধারণত মানে বহিষ্কার বলতে বাতিল হওয়াকে বুঝি, তাই না? সাধারণত বহিষ্কার বলতে আমরা বাতিল হওয়াকে বুঝি। বাতিল হওয়া মানে আপনি খেলাধুলো করছেন বা যে কোনো একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, সেক্ষেত্রে আপনাদের দল হেরে গেছে বা অকৃতকার্য হয়েছে, বা স্বাভাবিকভাবে আপনি প্রতিযোগিতায় নিজেদের পারফরমেন্স দুর্বলতা দেখেছেন, অন্য দল জিতে গেছে, তখন আপনাকে কি করা হবে? বহিষ্কার করা হবে বাধ্যতামূলক। আপনি নিজেই বাতিল হয়ে যাবেন, সেটাকে বলা হচ্ছে বহিষ্কার। আর দ্বৈত বহিষ্কার কি? কোনো দল, একই দল প্রথমবার বহিষ্কার হয়েছে, পরবর্তীতে আরেকবার চান্স দেওয়া হয়েছে, দ্বিতীয়বারও সে বহিষ্কার হয়ে গেছে, পারে নাই, সেক্ষেত্রে তাকে কি বলা হয়? দ্বৈত বহিষ্কার। এখন দ্বৈত বহিষ্কারটা সাধারণত কোন সময়টা আসে আমি একটুখানি বলি। মনে করেন ক, খ, গ 3টা দল, ক আর খ খেলছে, ক জিতছে। হ্যাঁ, মনে করেন করা মনে করেন 170 রান করছিল, খরা রান করছিল 160, 10 রানে হারছে। ঠিক এবার আবার কি করছে? খ আর গ খেলানো হয়েছে, সেক্ষেত্রে আবার খ জিতছে। হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়েছে? খ জিতছে। খ কত রান? 180 করছিল, গ মনে করেন মাত্র 130 করছিল। সেক্ষেত্রে দেখেন গ কত রানে হারছে, মানে বেশ ব্যবধানে আসছে। খ কিন্তু কম ব্যবধানে আসছে। এরপরেও গ আমার এই খকে বলতেছে ক রাও তো হেরেছে, মানে খর কাছে তো কর কাছে তো খ হেরেছে, তো আমাদের এই হারানের সাথে একটু সুযোগ দেওয়া হবে। গ তো অটোমেটিক্যালি বাদ হয়ে গেছে, তখন এটা আবার কি কয় যে আমাদের একটু সুযোগ দেওয়া হয়। তখন এই তৃতীয় বহিষ্কার থেকে ক্ষয়ের সাথে এই বহিষ্কারদের একটা খেলার সুযোগ দেওয়া হয়। এই বহিষ্কারটাকে বলবো দ্বৈত বহিষ্কার। এরপরেও যদি আপনি আবার ফেল করেন, মনে করেন যে ক তো উইন হইলই, হওয়ার পরে খ আর গ ফেল করেছে, একবার অকৃতকার্য হয়েছে,
হ্যাঁ, তাদের পারফরমেন্সে ব্যর্থতায় অলরেডি বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে আর একবার সুযোগ দেওয়া হলো, সেক্ষেত্রে আবারও আপনি ফেল করলেন, সেই সুযোগেও ফেল করলেন, সেটাকে বলবো আমরা দ্বৈত বহিষ্কার। হ্যাঁ, এখন যে প্রশ্নটা লিখবো এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিড এবং বাই কি? শিড এবং বাই কাকে বলে? কাকে বলে? প্রশ্ন আমাদের আসছিল, গত বছরও আসছিল, তার আগের বছরও আসছিল। প্রশ্নটা মুখে ভালো করে শুনে নেবেন। প্রশ্নটা 13 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। শিড এবং বাই কি? প্রশ্ন লিখছেন? আচ্ছা, শিড মানে আপনি বপন করা। শিড শব্দের অর্থ বীজ বপন করা, তাই না? আমরা নর্মালি শিড মানে কি জানি? বপন করা, এই যে বীজ বপন করা না, এটাকে বলা হয় শিড, বীজ বপন করাকে। আচ্ছা, এখন খেলাধুলার ক্ষেত্রে আছে শিড একটা ব্যতিক্রম জিনিস। ভালো করে সবাই মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা। ধরেন যে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, মানে বেশ কতগুলো ভালো ভালো দেশ নিয়ে একটা খেলা হবে, খুব মনোযোগ দিবেন। শিটটা কি? ধরেন অস্ট্রেলিয়া, কানাডা, তারপরে গ্রিনল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, এইগুলো দেশ নিয়ে একটা খেলা হলো। এর মধ্যে অস্ট্রেলিয়া ভালো খেলে ক্রিকেট খেলা, অস্ট্রেলিয়া ভালো খেলে, খেলার পর দেখা যায় যে দল হলো 7টি। কয়টি দল? 7টি। মনে করেন 1 2 3 4 5 6 7। এখন এদের খেলানো হচ্ছে, এদের খেলানো হচ্ছে, এদের খেলানো হচ্ছে, 7 কি হচ্ছে? 7 এক্সট্রা থেকে যাচ্ছে। 7 কি হচ্ছে? মানে দল ছাড়া একটা দল বিজোড় আকারে আছে। তখন কমিটি দেখে যে এই দলগুলোর ভিতরে কোন দেশটা ভালো খেলে, কোন দলটা ভালো খেলে। এমনিতেই ওরা পারফরমেন্স সবসময় প্রথম কাতারে থাকে। তখন এই যে এই দলটাকে আর খেলতে দেওয়া হয় না, কি করা হয়? প্রথম রাউন্ডে তাদেরকে অটোমেটিক্যালি জয়ী ধরে নেওয়া হয়। যদি ধরেন যে বাংলাদেশ, তারপরে দুর্বল কিছু দেশ নিয়ে যারা ক্রিকেট খেলে কম, মালদ্বীপ, তারপরে মায়ানমার, এরকম আছে কতগুলো দেশ যেগুলো দুর্বল খেলে, তাদের ভিতরে যদি অস্ট্রেলিয়া দেওয়া হয়, অস্ট্রেলিয়া দেশটাও যদি থাকে, তখন জোর করার পরে, মানে বাই করার পরে, বাই মানে ডাবল করার পরে দেখা যায় যদি একটা দল অতিরিক্ত রয়েছে, সেক্ষেত্রে যারা ভালো খেলে তাদেরকে দ্বিতীয় রাউন্ডে বা সেমিফাইনালে, প্রথম রাউন্ডের পরে সেমিফাইনাল মানে ফাইনালের পূর্বে পর্যন্ত যে কোনো দলে তাদেরকে না খেলিয়ে পদোন্নতি দিয়ে দেওয়া হচ্ছে এই শিট। শিট কাকে বলে? শিট হচ্ছে প্রথম রাউন্ডে খেলাধুলো না করিয়ে কোনো একটা দল বা কোনো একটা টিমকে যে মানে অন্য যে সেক্টরে খেলার ব্যবস্থা করা হয় বা সুযোগ দেওয়া হয়, এটা সাধারণত কমিটির মাধ্যমে হয়ে থাকে। কিসের মাধ্যমে হয়ে থাকে? কমিটির মাধ্যমে। আপনি একা সিদ্ধান্ত নিতে পারবেন না, এটা হয় অনেকগুলো কমিটি, অর্থাৎ কমিটিরা সিদ্ধান্ত দেয় না ওই দল তো এমনিতেই ভালো খেলে, এখানে সবার জোর মিলছে, 7-11 হয়ে গেছে, তারপরে এর মধ্যে কম্পেয়ার করা হয় যে কোন দলটা ভালো খেলে, তাদেরকে কি করা হয়? পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ দিয়ে দেওয়া হয়। এই পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ দিয়ে না খেলিয়ে, অর্থাৎ কম্পিটিশন না করে পরবর্তীতে খেলার সুযোগ দেওয়ার নামই হচ্ছে শিট। মনে থাকবে? তাহলে শিটটা কি? শিট হলো একটা দল যখন পারফরমেন্সে ভালো করে, একটা দল যখন কোনো খেলায় অনেক ভালো খেলে কিন্তু অন্য দলগুলোর সাথে জোর বা জোড়া না মিলিয়ে অ্যাক্সেস হিসেবে যখন থাকে, অথবা তাদের পারফরমেন্স বা তাদের ভালো খেলার কারণে প্রথম রাউন্ডে না খেলিয়ে সেমিফাইনালের পূর্ব পর্যন্ত, প্রথম রাউন্ডের পরে এবং সেমিফাইনাল অর্থাৎ ফাইনালের পূর্বে পর্যন্ত যে কোনো জায়গায় তাদেরকে উত্তীর্ণ ঘোষণা করার পদ্ধতিকে বলা হয় শিট। কি বলা হবে? শিট। তাহলে একটা দল যখন প্রথম রাউন্ডে না খেলিয়ে সেমিফাইনালের পূর্ব পর্যন্ত, সেমিফাইনাল পর্যন্ত, অর্থাৎ ফাইনাল খেলতে পারবে না, সেমিফাইনালের পূর্ব
পর্যন্ত তাকে বা তাদেরকে কমিটির মাধ্যমে বা জনগোষ্ঠীর মাধ্যমে বিভিন্ন ভোটের মাধ্যমে অথবা এরকম হতে পারে লটারির মাধ্যমে তাদেরকে উত্তীর্ণ ঘোষণা করে পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ দেওয়া হয়, তাকে বলা হয় শিট। আর বাইটা কি? বাই হচ্ছে এই যে জোড়া কল্পনা করা, দেখো এই যে জোড়া, বাই হচ্ছে একটার সাথে আরেকটা জোড়া, 1 আর 2 মিলে খেলানো যাচ্ছে, 3 আর 4 মিলে আছে খেলানো যাচ্ছে, এদেরকে খেলা করা যাচ্ছে, এদের যাচ্ছে এই যে জোড়টা কম্পেয়ার করা, এটা হচ্ছে বাই হচ্ছে 2 এর উপরে পাওয়ার করা, 2 এর উপরে পাওয়ার করা, 2 এর ঘাতকে বোঝাবে। এখন ঘাত বলতে কি, একটা খেলা অনুষ্ঠিত হবে বা একটা ইভেন্ট অনুষ্ঠিত হবে, সেখানে টোটাল কতটি দল অংশগ্রহণ করেছে, ধরেন যে 8টি দল অংশগ্রহণ করেছে। কয়টা দল? 8টি। সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 আমরা দেখতে পাচ্ছি, আমরা 1 5 2 6 3 7 4 8 এটা খেলা অনুষ্ঠিত করতে পারি কিনা? যদি ধরেন যে 8টা দল একটা খেলায় অংশগ্রহণ করে, তাহলে আমরা কি করতে পারি, একটা আরেকটার সাথে 1 ক্লাস বা আরেকটা সিস্টেমও আছে এরকম। এই পাশে আমরা তো 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 খেলা দিতে পারি, 3 4 দিতে পারি, 5 6 দিতে পারি, 7 8 দিতে পারি। আরেকটা আছে যে 1 2 3 4 লিখলাম, আবার এখানে 5 6 7 8, এর আর 1 দিতে পারি, এর আর 1 দিতে পারি, এর আর 1 দিতে পারি, এর আর 1 দিতে পারি। সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিরিয়াল পদ্ধতি আর একটা হচ্ছে পাশবিক পদ্ধতি। পাশবিক পদ্ধতি জোড়া জোড়া মিলাম, তাহলে আমার এইভাবে যখন 2 এর উপরে ঘাত বোঝাবে, মানে 2কে সমন্বয় করে যে খেলাটা করা হবে সেটাকে বলা হয় বাই। আর শিট কি? শিট হচ্ছে এই খেলায় অংশগ্রহণ করছে কিন্তু এর মধ্যে যার পারফরমেন্সটা ভালো, মনে করেন একজন, এখানে 9টা দল থাকলে একটু ঝামেলা আছে, 9 নম্বরটাকে আমরা কি করব, একটা পারফরমেন্সের ভিত্তিতে, তাদের যোগ্যতার ভিত্তিতে বা তারা ভালো বেশি, তারা অভিজ্ঞতা বেশি, সেই দিকটা বিবেচনা করে কমিটির মাধ্যমে পরবর্তীতে সুযোগ দেওয়াটাকে করবো আমরা শিট, ঠিক আছে। আর এই শিটের সীমাবদ্ধতা আছে সর্বোচ্চ প্রথম সেমিস্টার সে খেলবে না, অর্থাৎ ফাইনাল পর্বের পূর্বে, ফাইনালে একেবারে ফাইনালের পূর্বে যে পর্যন্ত রাউন্ড আছে সেইগুলো, আর এখানে প্রথম রাউন্ডে খেলবে না, ফাইনালে খেলবে না, এর মাঝে তাকে যে কোনো জায়গায় উত্তীর্ণ ঘোষণা করা যাবে, কিন্তু দল নিজে করবে না, এটা করবে কারা, কমিটি বা যারা এই খেলাটা পরিচালনা করতেছে বা প্রশাসন বিভাগ যেভাবে এই খেলাটা পরিচালিত হয় সেই পরিচালক গোষ্ঠীর মাধ্যমে। কথা বুঝতে পারছেন? জিনিসগুলো বুঝতে পারা হচ্ছে আসল, হ্যাঁ, সামনের সাথে থাকলে বুঝতে সহজ হবে। আচ্ছা, 14 নম্বর আছে সংগঠন কি? সংগঠন কি? সংগঠন হচ্ছে, সংগঠন মানে গুছিয়ে দেওয়া, সংগঠন মানে বলে না সবকিছু সংগঠন ঠিক আছে, অর্থাৎ এক একটা দলের বিভিন্ন শ্রেণীবদ্ধ কাজ, পরিকল্পনা অনুযায়ী কতগুলো ধারাবাহিক কাজ বা কর্মকাণ্ড থাকে, সেইগুলোকে মানে ধারাবাহিকভাবে বুঝিয়ে দেওয়া বা ধারাবাহিকভাবে স্টেপ অনুযায়ী কাজ করার পদ্ধতি অনুসরণ করে ওই দলে অংশগ্রহণ করাটাকে বলবো আমরা সংগঠন। সংগঠন একটা মানে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে একটা সুচারু পরিকল্পনার মাধ্যমে একটা কাজকে সহজ করে দেয়, হ্যাঁ, একটা নির্দিষ্ট কাজকে আমরা সহজ করে, এটা বিভাজনের মাধ্যমে আমরা কি করি, কাজকে সহজ করে নিই। আচ্ছা, সংগঠনের কতগুলো নীতি আছে, সংগঠনের নীতি যদি বলে সংগঠনের দুটো নীতি লাগে, তাহলে সেটা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী আগানো,
এবং ধারাবাহিক পরিকল্পনা অনুযায়ী কাজ করা, এই দুটো বৈশিষ্ট্য দেবে। ঠিক আছে, পরিকল্পনা অনুযায়ী আগানো এবং পরিকল্পনা মাফিক যে ধারা আছে সেই অনুযায়ী কাজ করা। শেষ। 15 নম্বর। নকআউট পদ্ধতির সংজ্ঞা দিছি, দেখেন তো মানে বলছি যে নকআউট পদ্ধতিটা কি, তাই না? নকআউট পদ্ধতিতে একবার সহজ একটা পদ্ধতি যে একবারে সুযোগ থাকে এবং একবারই যে পারফরমেন্স দেখানোর সুযোগ থাকে, সেটা হচ্ছে নকআউট পদ্ধতি, তাই না? আচ্ছা, নকআউট পদ্ধতির প্রকারভেদ আছে। একটা প্রশ্ন, এটা 15 নম্বর। নকআউট পদ্ধতি কত প্রকার ও কি কি? নকআউট পদ্ধতি কত প্রকার ও কি? নকআউট পদ্ধতি কত প্রকার ও কি? 3 প্রকার। হ্যাঁ, একক বহিষ্কার পদ্ধতি, দেখেন দ্বৈত বহিষ্কার পদ্ধতি, সান্ত্বনা বহিষ্কার পদ্ধতি। ঠিক আছে, সান্ত্বনা বহিষ্কার পদ্ধতি, এটা পরীক্ষায় আসবে। এতে এটা পদ্ধতি আপনি বলতে পারবেন যে কিভাবে এগুলো হয়। সাপোজ আসলো যে নকআউট পদ্ধতি কি, এর হচ্ছে সদর্থক দিক এবং নঅর্থক দিক এবং এর প্রকারভেদ আলোচনা হবে, তাহলে এটা কিন্তু খাওয়া এবং 10 নম্বর প্রশ্নে এসে যেতে পারে। এখন বহিষ্কার মানে আমি একা আউট হয়ে গেলাম, একা সুযোগ ছিল, টিম সহ আউট হয়ে গেলাম। দ্বৈত বহিষ্কার মানে যে বলছিলাম যে প্রথমবার আউট হয়েছেন কিন্তু দ্বিতীয়বার আমার সুযোগ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে দ্বৈত বহিষ্কার, সেক্ষেত্রে আর চান্সই থাকবে না। আর সান্ত্বনা বহিষ্কার হচ্ছে আপনি ভালো পারফরমেন্স দেখেছেন জেনে যাবো, দেখাতে দেখাতে তৃতীয় রাউন্ডে এসে আউট হয়ে গেছে, তখন অনেক সময় সান্ত্বনা বহিষ্কার স্বরূপ কিছু দিয়ে তাকে সম্মানিত করা হয়, সেটাকে বলবো সান্ত্বনা বহিষ্কার। মনে করেন অনেকগুলো টিম আছে, 20টা টিম, তো 20টা টিমে খেললে প্রথমে কয়টা হবে? 10টা টিমে, ধরেন 10টার মধ্যে এই দলটা ছিল, তারপরে পরবর্তীতে আমার নকআউট হলো 5টা টিম, কিন্তু তার মধ্যেও ছিল। এবার তো আমাদের মিট পদ্ধতিতে আসতে হবে। মিট পদ্ধতি কি? দ্রুত ফলাফল নেওয়ার উদ্দেশ্যে নকআউট পদ্ধতি, এর মধ্যে 5টা দল, একটা যেহেতু সেক্ষেত্রে আমাদের একজন করে যে শিডে রাখতে হবে, অথবা এদের ভিতরে খেলানোর পরে ওর সাথে খেলানো যেতে পারে লটারির মতো। সেক্ষেত্রে ওইখানেও সে সান্ত্বনা রইল, মানে টিম ছিল, তৃতীয়বারে এসে যখন হেরে যায় তখন তাকে কি করা হয়, না এ ভালো খেলছিল, পারফরমেন্স ভালো দেখিয়েছিল, আমরা সেক্ষেত্রে তাকে কি করতে পারি, সান্ত্বনা বহিষ্কার পদ্ধতি অবলম্বন করতে পারি। নেক্সট হলো, আচ্ছা একটা সূত্র আছে, কত নম্বর? 16। লিগাও পদ্ধতিতে খেলা
তার সূত্রটি দেখো। এটা হলো লিগ পদ্ধতিতে সূত্রটি হলো উত্তরটা, হ্যাঁ সূত্র লিখে দিলাম, সেটা হচ্ছে n into n minus 1 ভাগ d, হ্যাঁ n into n minus 1 ভাগ গুণ। এখানে আছে লেখে নেন, এই সূত্রটা কিন্তু আগে করতে হবে। মনে করো যে 20টা টিম নিয়ে একটা খেলা হবে, লিগ পদ্ধতিতে কয়টা খেলা অনুষ্ঠিত হবে সেটা নির্ণয় সূত্র এটা। লিগ পদ্ধতিতে কয়টা খেলা হবে তা, এখন যদি আমি বলি 5টা, তাহলে ওই n এর মান 5, হ্যাঁ n minus 1 minus 1 divided by 2, তাহলে n এর মান 5 বসান, এখানে 5, এখানে 1, এখানে ভাগ 2, তার মানে 5 থাকলো, এখানে গুণন ব্র্যাকেট মানে গুণন 4 ভাগ 2, তার মানে 4 পাশে 20 আর ভাগ 2, তার মানে যদি আমি 20 ইয়েতে ভাগ দিই কত হবে 10টি, তার মানে 5টি দিবে, টোটাল খেলা হবে কয়টি 10টি। যদি বলি যে 5টা দল নিয়ে খেলা হবে, 5টা দল নিয়ে যদি খেলা হয় তাহলে কয়টা খেলা হবে 10টা। কি হবে n এর মান 5, টিম মানে দলের সংখ্যা, তাহলে আমি যদি এটা সমাধান করি তাহলে এই মানটা আসবে। তাহলে সূত্রটা মূলত এটা, যদি বলে লিগ পদ্ধতিতে খেলার সংখ্যা নির্ণয়ের সূত্রটি লিখো তাহলে এটা। আবার যদি আমি পদ্ধতিতে বলি যে লিগ পদ্ধতিতে 10টি খেলা, 10টি দলের খেলার সংখ্যা নির্ণয় করো, তাহলে কি করবে? যদি বলে লিগ পদ্ধতিতে 10টি দলের খেলার সংখ্যা নির্ণয় করো, তাহলে ওই n এর মান 10 বসিয়ে দেবেন, যা হয় সমাধান করে। হ্যাঁ, তাহলে সূত্রটা সবাই একটু লিখে নেন। এই পদ্ধতিতে আপনাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে লিগ পদ্ধতিতে 7টি দলের খেলার সংখ্যা বের করো। লিগ পদ্ধতিতে 7টি দলের খেলার সংখ্যা বের করো, বা 5টি দলের, 6টি দলের, এরকম প্রশ্ন থাকবে। আচ্ছা, গোয়া কি কত নম্বর যাবে না? গোয়া কি, গোয়া কি, গোয়া কি, এই জিনিসটা মনে রাখতে হবে। বাংলাদেশ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। আচ্ছা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, এটা মনে রাখতে হবে। অ্যাসোসিয়েশন এর কাজ কি? আমরা সব খেলাই কিন্তু দেশের ভিতরে করি না, আমরা সব খেলা দেশের ভিতরে করি না। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ভলিবল বলেন, আর যে কোনো অন্য দেশ নাই যে আমাদের দেশে আসে, তখন কিন্তু এই জিনিসটা নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের এই গোয়া, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এটা আগে ফরেন কান্ট্রির সাথে খেলা নেয়, নিয়ে ক্রিকেট বোর্ড বা ফুটবল বোর্ডের কাছে দিয়ে দেয়। মূলত এটার কাজ কি? ফরেন কান্ট্রিতে বা অন্যান্য দেশের সাথে, এক দেশ আর এক দেশের সাথে, বহিরাগত দেশের, যেভাবে বলতে পারেন সুন্দরভাবে, তাহলে আমাদের দেশ বাদে বাইরের কোনো কান্ট্রির সাথে যখন খেলাধুলো নেওয়া হয়, তখন এই অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমাদের বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এটা ড্রিল করে থাকে। আপনি যে কোনোভাবে অন্য দেশের সাথে খেলা নিতে পারবেন না, তখন আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে যারা অন্য দেশের অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করে
আন্তর্জাতিকভাবে যোগাযোগ করে থাকে, এটাকে বলবো আমরা গোয়া। বাংলাদেশ এটা এই কাজটা করে থাকে। এই প্রশ্ন আসতে পারে গোয়া কি? 18 নম্বরে বলছেন লিভ কাম নট নক আউট। লিভ নক আউট পদ্ধতি কি? এতক্ষণ তো আমরা অনেকগুলো পদ্ধতি আলোচনা করলাম, এর থেকে তো আপনার বেসিকটা আসার কথা। লিভ নক আউট পদ্ধতিটা কি হতে পারে? সম্পূর্ণ দল হিসেবে হারিয়ে পাওয়া না, সম্পূর্ণ দল না। লিগ তো একটা ইভেন্টস হিসেবে আমরা নেব। এখানে অনেকগুলো দল থাকবে। দল লিগের মধ্যে দেখবেন যে প্রথমে 12 থেকে 16টা ছিল, 16টা থেকে 6 থেকে 8টায় আসলো। এরকম না করে লিগের ভিতরে আমরা অনেক সময় কি করতে পারি, যে দলগুলো আসছে এদের ভিতরে নকআউট খেলা করতে পারি। অর্থাৎ লিগের ভিতরে একবারই সুযোগ দিয়ে যে খেলাটা অনুষ্ঠিত করা হয় সেটাকে বলবো নকআউট। কথাটা যুক্ত থাকা মানে আপনার একবার সুযোগ, এই কথাটা আপনি মাথায় রাখবেন। এখন এখানে যে খেলাটার নাম থাকবে সেটা একবার সুযোগ, কিন্তু কোনো বেশি সুযোগ নেই। নকআউট পদ্ধতিটাই হচ্ছে আপনার পারফরমেন্স দেখানোর সুযোগ কতবার? একবার। সেক্ষেত্রে আপনি দ্বৈত সুযোগ পাবেন না। আচ্ছা, সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান কি ধরনের খেলা বা উত্তর থেকে প্রশ্ন বলে শুনেন, এটা আপনাদের দৈনন্দিন প্রশ্নের সাথে আপনারা কিন্তু শিক্ষক হবেন, এটা আপনাদের জানা লাগবে। এখানকার বেশিরভাগ আপনারা কোর্স করার মানে কি এই কাজটা করার জন্য, কিন্তু বর্তমানে যে প্রশ্নটা এই প্রশ্নটা আপনাদের জানা লাগবে, তাই না? বলা হচ্ছে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে কি কি ধরনের খেলা বা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়ে থাকে। প্রশ্নটা কাদের সাথে রিলেটেড বলেন তো? পুরো আপনাদের সাথে। এখন যে দেখা যাচ্ছে আপনি এটাই পারেন, কোর্স করে আসছেন, কি কি খেলা সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে হয় এইটাই আপনার জানেন, তাহলে তো আপনার নর্মালভাবে শিক্ষক হিসেবে গণ্য করবেন না। তাহলে আপনি নর্মালি যদি আমরা চিন্তা করি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলো অনুষ্ঠিত হয়, এই আমার প্রশ্ন যদি বলে দেয় যে শিক্ষা প্রতিষ্ঠানে কয় ধরনের খেলা হয়, মনে আছে আপনার? আউটডোর ইনডোর হচ্ছে এখানেও হতে পারে না, ইনডোর আউটডোর এখানেও হতে পারে। যেমন এই প্রতিষ্ঠানে একটা আছে ঘরের ভিতরকার খেলা আর একটা বাইরের খেলা, সেটা হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে 2 ধরনের খেলা, আমি এর আগেও বলেছিলাম, পরবর্তী এর আগের ক্লাসে বলছিলাম এক্সট্রা মোরাল আর একটা আছে ইন্ট্রা মোরাল বলেছিলাম। হ্যাঁ, সেটা হলো স্কুলের সাথে আর শুধু অন্য স্কুলে না, অন্য যে কোনো দলের সাথে। আমি এর আগে বলেছিলাম, এগুলো মাথায় রাখতে হবে, তাহলে আপনাকে কি হবে। বেশিরভাগই কিন্তু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় কিন্তু একটা স্কুল আর একটা স্কুলের সাথে ক্যালকুলেটেড, কিন্তু আপনি যদি এগুলো না বলতে পারেন তাহলে আপনার পারফরমেন্স কিন্তু স্কুল থেকেও বলবে যে আমরা স্কুলে দাঁড়িয়ে গেলে পাস করে আসছি। আসলে আপনাকে শিখতে হবে। তাহলে স্কুলে সাধারণত আমাদের প্রতিযোগিতামূলক খেলা হয় বেশ, মেয়েদের জন্য কিছু খেলা আছে, ছেলেদের জন্য কিছু খেলা আছে। যেমন ছেলেরা ক্রিকেট, ফুটবল, এখান থেকে মেয়েরাও এগুলো স্কুলে স্কুলে কম বেশি অনুষ্ঠিত আছে। তাহলে ক্রিকেট, ফুটবল, ভলিবল, তারপরে র্যাকেট ফেদারটা দেওয়া হয় না, ভলিবলটা দেওয়া হয়। হ্যাঁ, র্যাকেট ফেদার খেলাটা কিন্তু যদিও উভয় খেলতে পারে কিন্তু স্কুলে দেওয়া হয় না। তাহলে ক্রিকেট, ফুটবল, ভলিবলটা দেওয়া হয়। আবার আবার এই যে ভারোত্তোলন দেওয়া হয়, ভারোত্তোলন খেলাটা দেওয়া হয়। তো দীর্ঘ জাম্প, হাই জাম্প, হ্যাঁ, উঁচু জাম্প এবং দীর্ঘ জাম্প এটা দেওয়া হয়। দৌড় দেওয়া হয়, দৌড় প্রতিযোগিতা দেওয়া হয়। তারপরে কি চোখ বাঁধা, মরক লড়াই। আপনাকে কতগুলো খেলা আইডেন্টিফাই করে এই প্রশ্নের উত্তর লিখতে হবে। এই প্রশ্নটা কিন্তু আপনাদের শিক্ষকদের একটা পারফরমেন্স দেখার একটা প্রশ্ন, মাথায় রেখে। হ্যাঁ,
ওই যে সেই প্রশ্নটাই এসে গেল, আপনার বলতে না বলতে, তাহলে এক্সট্রামুরাল এবং ইন্ট্রামুরাল। এক্সট্রামুরাল এবং ইন্ট্রামুরাল মুরাল প্রতিযোগিতা কি? প্রতিযোগিতা কি? কেউই বললাম এক্সট্রা মানে অতিরিক্ত, আর এখানে অতিরিক্ত বলতে বাহিরের যতগুলো টিম বা দল থাকবে সেই দলগুলোকে বলা হচ্ছে এক্সট্রা মোরাল। হ্যাঁ, এক্সট্রা মানে অতিরিক্ত, বাহিরের যে দল বা টিম থাকবে তাদেরকে বলা হচ্ছে এক্সট্রা। আর ইন্টারমোরাল কি? এটা মানে নিজেদের মধ্যে, এটা অর্থ হচ্ছে নিজেদের মধ্যে। আমার স্কুলের ভিতরে 9, 10, 6, 7, 5, 4 মানে একটা ক্লাস আর একটা ক্লাস নিজেদের মধ্যে যে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় সেগুলোকে বলবো ইন্টারমোরাল প্রতিযোগিতা। আর আমাদের স্কুল থেকে আর এক স্কুল, আর এক স্কুল থেকে আর এক স্কুল, বা এরকম একটা, বা এই গ্রামের সাথে আর একটা গ্রাম, বা এই জেলার সাথে আর একটা জেলা, এরকম একটা খেলাধুলাকে প্রতিযোগিতার ব্যবস্থা করাকে এক্সট্রামোরাল বলবে। ঠিক আছে? কোনো প্রশ্নের সমস্যা থাকলে আমাকে বলবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো অনেকে চেয়েছেন, বারবার করে চাচ্ছেন, আমার নাম্বারটা আবার দিয়ে দিই, 01914। অনেকে দেখি নাম্বার চান, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করে দিতে পারেন। এটা আমি মোহাম্মদ কামরুল ইসলাম, এই নাম্বারটা আবার দেখেন, অনেকে নাম্বার চান, দেখবেন গ্রুপের মধ্যে। তো যদি লাগে তাই নাম্বারটা রেখে দেন, রাখতে পারেন। তাহলে আমরা তাহলে এক্সট্রামোরাল এবং ইন্টারমোরাল আমরা শিখে ফেললাম না? এর আগে একটা জিনিস দেখছিলাম আমরা, টেবুলার, তাই না? টেবুলার পদ্ধতিতে আমরা একটা জিনিস মানে প্রকারভেদের ভিতরে পড়েছিলাম। দেখেন একটা পদ্ধতি পড়ছিলাম, টেবুলার পদ্ধতি। লিগ পদ্ধতি মানে কয়টা পদ্ধতিতে সাজানো যায়? লিগ পদ্ধতি। হ্যাঁ, টেবুলার পদ্ধতি একটা কিন্তু উল্লেখযোগ্য পদ্ধতি। টেবুলার পদ্ধতিতে আচ্ছা, আমরা এটা নাম্বারটা মুছে দিলাম। আচ্ছা, কত নম্বর প্রশ্ন গেল এবার? 21। বিশ্বের টেবুলার পদ্ধতি কি? দেখেন, এটা আলোচনা করাও হয়ে গেছে আমার। টেবুলার পদ্ধতি যখন একটা, ধরেন যে 21টা টিম থাকে, তাহলে আমরা 21টা টিমই তো খেলাতে পারবো না, পারবো? একটা কিন্তু থেকে যাবে, থাকবে না? কারণ এটা জোড় বিজোড়। এই যে বিজোড় যে দলটা, সেটাকে শিট বা বাই পদ্ধতিতে আমরা অন্য একটা জায়গায় ইভেন্টে যুক্ত করবো, সেটাকেই বলবো এই টেবুলার পদ্ধতি। মনে থাকবে? তাহলে ধরেন বিজোড় পদ্ধতিতে মানে দল, মানে একজনের সাথে আরেকজনের আমরা কম্পেয়ার করে খেলাবো, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো। যদি বিজোড় হয়ে থাকে, একটা দল কি হবে? বাদ থেকে যাবে। এই বাদ থাকার পদ্ধতিটা অন্যভাবে আমরা শিট বা বাইয়ের মাধ্যমে অন্য কোথাও আমরা রাউন্ডে সাজাবো। এই রাউন্ডে সাজানোর পদ্ধতিটাকেই বলবো টেবুলার পদ্ধতি। মনে থাকবে? এর পদ্ধতি পরবর্তীতে আসবে। আচ্ছা, এই পর্যন্ত।